আমার বাবা আমার সৎ মায়ের কথা শুনে আমাকে একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দিল। আমি তখন ক্লাস 11-এ পড়ছি। মা যতদিন ছিল সবসময় আমাকে পড়াশোনার জন্য খুব উৎসাহ দিত। বাবাও কিন্তু আমার পড়াশোনার প্রতি খুব নজর দিত। ক্লাস 7-এ যখন পড়ি তখন আমার মা মারা যায়। তারপর যখন ক্লাস 8-এ পড়ি বাবা তখন নতুন বিয়ে করে। চলছিল দিব্য। আমার ঠাকুমা বেঁচে ছিল। আমাকে সবসময় আগলে আগলে রাখতো। সৎ মায়ের অত্যাচার থেকে আমার ঠাকুমাই আমাকে বাঁচাতো। কারণ বাবা তো বাড়িতে থাকতো না। বাবাও তখনও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু আমার সৎ মায়ের যখন একটা ছেলে হলো, মানে আমার সৎ ভাই হলো, তখন থেকে আমার বাবার মধ্যে যেন একটা পরিবর্তন লক্ষ্য করলাম। বাবা যেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করলো। আমার ভাই হওয়ার ঠিক 1 বছর পর আমার ঠাকুমাও চলে গেল। ওই সংসারে আমি যেন একেবারে একা হয়ে গেলাম। কারণ বাবা আমার প্রতি যে নজরটা দিচ্ছিল পড়াশোনায়, খাওয়া-দাওয়া সবকিছুতে, সেই নজরটা আমার বাবা আর আমার প্রতি দেয় না। সপ্তাহের মধ্যে 2 দিন হয়তো স্কুলে যেতে পারি। বাদবাকি দিন ভাইকে সামলাতে আর সংসারের টুকটাক কাজকর্ম করতে করতে চলে যায়। বাবা বাড়ি এলে বলি, বাবা আজকে আমি স্কুলে যেতে পারিনি। বাবা জিজ্ঞেস করতো কেন? তখন বলতাম, এই ভাইকে সামলানোর জন্য, সংসারে টুকটাক কাজকর্মের জন্য মা যেতে বারণ করেছে। আমার বাবা তখন আর কিছু বলতো না। এরকম করতে করতে মাধ্যমিকটা কোনো রকমে পাশ করেছিলাম। তারপরে 11-এ যখন ভর্তি হব, আমার সৎ মা আমাকে বলল, আর পড়াশোনা করে কোনো কাজ নেই, এবার বিয়ে দিয়ে দেবো, সেখানে গিয়ে যা খুশি করবি। আমার বাবাকে আমার বিয়ের কথা বলতেই আমার বাবা কিচ্ছু বলল না। আমার বাবাও যেন রাজি হয়ে গেল। আমি বাবাকে বললাম, বাবা আমি তো পড়াশোনা করব, তুমি তো আমাকে সবসময় বলতে পড়াশোনা মন দিয়ে করবি। যখন মা বেঁচে ছিল তখন তো তুমি আর মা দুজনেই আমার পড়াশোনার জন্য খুব চেষ্টা করেছিলে, আর এখন তুমি আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছো নতুন মায়ের কথা শুনে। বাবা বলতো, বড় হয়ে গেছিস, মাধ্যমিক পাশ করে গেছিস, আবার কি, যদি পড়াশোনা করার ইচ্ছা হয় শ্বশুর বাড়িতে গিয়ে করবি। আমি আর কি বলবো, আমার তো কিচ্ছু বলার নেই। আমি যে কাউকে অভিযোগ জানাবো সেটারও উপায় নেই। যদি ঠাম্মা বেঁচে থাকতো অন্তত, তাহলে ঠাম্মাই আমাকে রক্ষা করতো। কিন্তু আজ তো আমার আর কেউ নেই যে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে। ওরা ওদের মতো একটা পাত্র দেখে আমাকে বিয়ে দিল। শুনলাম ছেলেটা নাকি কিছুই করে না। সে পড়াশোনাও করেনি, কাজকর্মও করে না। ওই একটা চায়ের দোকান আছে, এর বাইরে কিচ্ছু নেই। এইরকম ছেলেকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার বিয়েটা হয়ে গেল। দিন আনি দিন খাওয়া ঘরেতে আমার বাবা আমাকে বিয়ে দিল। অথচ আমার বাবা ভালো চাকরি করে। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার বাপের বাড়িতে আসা প্রায় বন্ধ হয়ে গেল। আমার বাবা আমাকে আর ডাকে না। অনুষ্ঠান হলে, কিছু হলে আমার বাবা আমাকে নিমন্ত্রণ করে না। আমার স্বামী লেখাপড়া জানে না, তাই চাকরির আশা কখনোই করা যাবে না। আমি আমার স্বামীকে বললাম, তুমি কি আমাকে পড়াশোনা করাতে পারবে? ও বলল, চায়ের দোকান চালাই, বাড়িতে মা রয়েছে, মায়ের সারা বছর অসুখ লেগেই আছে, তার পিছনে ওষুধ কিনতে কিনতে টাকা শেষ হয়ে যায়, তোমার পড়াশোনাটা আমি কি করে করাবো বলো? আমি বললাম, ঠিক আছে, আমি কয়েকটা টিউশন ধরি, তারপর আমি স্কুলে ভর্তি হব, আর সেই টিউশনের টাকায় বই কিনবো, মাস্টার নেব, তাতে কি তোমার আপত্তি আছে? আমার স্বামী বলল, তুমি যদি চেষ্টা করে নিজের পড়াশোনা চালাতে পারো আমার কোনো আপত্তি নেই, তবে মা অসুস্থ বলে তো বিয়ে করেছি, মায়ের দেখভালটাও কিন্তু তোমাকে করতে হবে। আমি বললাম, ঠিক আছে, আমি সব দিক বজায় রাখার চেষ্টা করব, বলে আমি আমার মতো মন লাগিয়ে পড়াশোনা করতে লাগলাম। জোর কদমে টিউশনও করছি। একটা দুটো করে হতে হতে প্রচুর ছাত্রছাত্রী হলো আমার। সেখান থেকে আমি যা পাই
তাতে আমার শাশুড়ি মায়ের ওষুধ কেনার টাকা, আমার পড়াশোনার খরচ হয়ে যায়। আমি আমার স্বামীকে বললাম, তুমি শুধু একটা কাজের লোক রাখো। যে সময়টা আমি স্কুলে থাকবো আর যে সময়টা আমি টিউশন মাস্টারের কাছে পড়তে যাব, সেই সময়টা মাকে কারোর প্রয়োজন পড়বে। তাই একটা কাজের লোক রাখাটা দরকার সর্বক্ষণের। আমার স্বামীর দোকানেও এখন অনেক লোক আসে। সবাই শুনেছে যে তার স্ত্রী মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এবং সংসার সামলাচ্ছে। তাই আমার স্বামীকেও সবাই যেন একটু একটু করে কদর করতে শুরু করলো। ওর দোকানে এখন প্রচুর মানুষ আসে, তাই ওর রোজগারটাও বেড়েছে। আমি আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে গেলাম। আমার স্বামী আমাকে সবসময় বলে, তুমি এইভাবে এগিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। আর মাও তোমাকে খুব সাপোর্ট করে, সুতরাং তোমার কোনো চিন্তা নেই। বাবা মা দেখে না তো কি হয়েছে, আমরা তো আছি। স্বামীর কাছ থেকে এরকম সাহায্য পেয়ে যার পর নাই খুশি হলাম। আস্তে আস্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তারপরে চাকরির পরীক্ষায় বসতে শুরু করলাম। চাকরির পরীক্ষায় বসার জন্য ফর্ম তোলা থেকে শুরু করে সবকিছু আমার স্বামী করে দেয়। মাঝে মাঝে আমি আমার স্বামীর দোকানে গিয়ে বসি। সবাই আমাকে খুব কদর করে, আমার কাছ থেকে জানতে চায় আমি কিভাবে এত কিছু সামলাই। আমি তাদেরকে আমার লড়াইয়ের কথা জানাই। তবে আমি যে কাজের লোকটাকে রেখেছি সেও খুব ভালো, সেও আমাকে খুব সাহায্য করে। তাই জন্য আমি এতটা করতে পারি। দেখতে দেখতে চাকরির পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেলাম এবং একটা চাকরিও পেয়ে গেলাম। এরপর আমার সংসারের হাল পরিবর্তন হতে লাগলো। আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করে বলেছিল, বৌমা, তুমি একেবারে আমার ঘরের লক্ষ্মী। আমার ছেলেটাকে পড়াশোনা করাতে পারিনি, ছোট্টবেলাতে বাবা মারা গেছিল তো, আমি কিচ্ছু করতে পারিনি, আমার সারা জীবন অসুখ, তাই ছেলেটাকে আমি মানুষ করতে পারিনি। একটা চায়ের দোকান ওর বাবা চালাতো, সেই দোকানটা আমিও চালাতাম। তারপরে ছেলেটা একটু বড় হতে সেই চায়ের দোকানেই ওকে বসতে বলেছি। সেখান থেকে ওই চায়ের দোকানটা খোকাই চালায়। তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছো মা। তোমার একাগ্রতা, তোমার জেদ আজকে তোমাকে এত দূর নিয়ে এসেছে। তুমি জীবনের লড়াই করে চাকরিটাকে ছিনিয়ে এনেছো। আজ তোমার জন্য আমার সংসারের হাল ফিরেছে। আমার বাবা মা আমার চাকরি পাওয়ার খবরটা পেয়েছিল। একদিন হঠাৎ দেখি আমার বাবা, সৎমা আর ভাই আমাদের বাড়িতে এলো মিষ্টি নিয়ে। আমরা সবাই অবাক হয়ে গেছি, একবারও জানিয়েও তো আসেনি, তাই অবাক হয়ে যাওয়াটাই স্বাভাবিক। হঠাৎ করে বাবা সম্পর্ক পাতাতে এলে আমার শাশুড়ি মা কিন্তু বলতে ছাড়েনি। যখন আমার বাবা বলল, দিদি, আমার এই লক্ষ্মী মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, কত বছর হয়ে গেল তোমাদের বাড়িতে পাঠিয়েছি, যোগাযোগ করার ঠিক সময় হয়ে ওঠে না তো, তাই যোগাযোগ করে উঠতে পারিনি। কিন্তু মেয়েটা যে আমার চাকরি পেয়েছে এটা দেখে আমি ভীষণ গর্ববোধ করছি। আমার সৎমা বলল, হ্যাঁ দিদি, সত্যি তাই, আমার মেয়েটা যে এত লক্ষ্মী। সঙ্গে সঙ্গে তার কথা শেষ হতে না হতেই আমার শাশুড়ি মা বলল, বুঝতে পারেননি তাই তো, আপনাদের মেয়ে যে এত লক্ষ্মী সেটা আগে আপনারা বুঝতে পারেননি, তাই জন্য তাকে এত তাড়াতাড়ি পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিলেন। এত বছর বিয়ে হয়েছে, সে এখানে এসে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বিএ পাশ করেছে, চাকরির পরীক্ষা দিয়েছে, তারপরে সে পাশ করে চাকরি পেয়েছে। এত বছরেও আপনারা কেউ তার সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি, এত ব্যস্ত আপনারা। দাদা, আপনারই তো মেয়ে, দিদির কথা না হয় ছেড়েই দিলাম, আপনি তো মেয়েটাকে জন্ম দিয়েছেন, মেয়েটার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই? যখন সে চাকরি পেল তখন সেটা জানতে পেরে ছুটে এলেন, এত বছরের সম্পর্ক রাখার কোনো প্রয়োজন মনে করেননি। গরিব জামাই, গরিব মেয়ে, কিসের জন্য আসবেন, কিসের জন্য সম্পর্ক রাখবেন? যেই মেয়ে চাকরি পেল অমনি ছুটে এলেন। সত্যি দাদা, আপনাকে প্রণাম জানাই আপনার এইরকম কর্তব্যের জন্য। আমি আমার শাশুড়ি মায়ের কথাতে এতটুকুও কষ্ট পাইনি।
আমার শাশুড়ি মা যেটা বলেছে আমার মনের কথাই বলেছে। আমার স্বামী জানতে পেরে বাড়িতে চলে এলো। খুব যত্ন করলো শ্বশুর শাশুড়িকে। আমার ভাইটা আমাকে সেই ছোট্ট বয়সে কি দেখেছে তার এখন আর মনে নেই। আমি তাকে খুব আদর করলাম, কারণ সে তো কিছুই বোঝে না, বাচ্চা ছেলে, দোষ তো তার কিছুই নেই। আমার স্বামী কিন্তু যত্নের এতটুকুও ত্রুটি রাখেনি। আমার স্বামীর যত্নে আমার বাবা মা দুজনেই খুব লজ্জা পেল। তারপর যখন ওরা চলে যাবে বলে উদ্যত হলো, তখন বাবাকে বললাম, বাবা, যদি আবার সময় হয় আবার এসো কোনোদিন। আমার বাবা মা মাথায় হাত বুলিয়ে বলল, মারে, খুব অন্যায় করেছি তোর সাথে। তোকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিলাম, তুই সেই জল থেকে হাত পা বাঁধা অবস্থাতেই সাঁতার কেটে ঠিক ডাঙাতে উঠে এসেছিস। তার জন্য এতটুকু সাহায্য আমাদের কাছ থেকে পাসনি, পেয়েছিস তোর এই স্বামী আর শাশুড়ির কাছ থেকে। আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তবুও বলছি, আমাকে যদি পারিস ক্ষমা করিস মা। আমার শাশুড়ি বলল, আপনি ওকে হাত পা বেঁধে যে জলে ফেলে দিয়েছিলেন, সেই জলে কুমির ছিল না, ছিল কয়েকটা ভালো মানুষ। তারাই তাকে সাঁতার কেটে ডাঙায় উঠতে সাহায্য করেছিল। দাদা, আপনি ওকে তাড়াতাড়ি বিয়েটা দিয়েছিলেন বলে আমরা আপনার মেয়ের মতো একটা লক্ষ্মী মেয়েকে ঘরের বৌমা করতে পেরেছি। তাই একদিক থেকে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমার সৎমার মনে মনে জ্বলন হচ্ছিল ঠিকই, কিন্তু মুখে সেটা প্রকাশ করছিল না। যাকে সে দেখতে পারতো না তার কপাল এত ভালো, সেটা ভেবেই হয়তো আমার সৎমায়ের মনে একটা জ্বলন হচ্ছিল। আমি সেটা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছিলাম। কলমে ও কণ্ঠে, সোমা।